ইতিহাসের কিছু সিদ্ধান্ত আমাদের শিহরিত করে, আবার কিছু সিদ্ধান্ত আমাদের ভাবিয়ে তোলে যদি এমনটা না হতো। 1940 সাল ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো নীতি যখন তুঙ্গে, ঠিক তখন ভারতীয় রাজনীতির দুই বিপরীত মেরু বিপ্লবী সুভাষচন্দ্র বসু এবং আপোসহীন মোহাম্মদ আলী জিন্নাহ এক টেবিলে বসলেন। যে মানুষটি সারা জীবন অখণ্ড ভারতের জন্য লড়লেন, তিনি কেন সেই দলের সাথে হাত মেলালেন যারা ভারতকে ভাগ করতে চেয়েছিল? জিন্নাহ কি আসলেই সুভাষকে সম্মান করতেন, নাকি এটি ছিল নিছকই দাবার একটি চাল? আজ আমরা ইতিহাসের এমন এক অন্ধকার গলিতে প্রবেশ করব যার নাম বোস লীগ প্যাক্ট। 1940 সালের 23শে মার্চ জিন্নাহ লাহোরে পাকিস্তান প্রস্তাব পেশ করেছেন। কংগ্রেস স্তম্ভিত, গান্ধীজি চিন্তিত। ঠিক তার এক সপ্তাহ পরেই কলকাতায় মিউনিসিপ্যাল নির্বাচন। ফল বেরোলে দেখা গেল কোনো দলই এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। ইংরেজরা চেয়েছিল এই সুযোগে তাদের মনোনীত সদস্যদের দিয়ে কলকাতা শাসন করতে। ঐতিহাসিক লিওনার্ড গর্ডন তার গবেষণায় দেখিয়েছেন, সুভাষ জানতেন যদি কলকাতা কর্পোরেশন ব্রিটিশদের অধীনে চলে যায় তবে বাংলার বিপ্লবী আন্দোলন শ্বাসরুদ্ধ হয়ে যাবে। তাই তিনি কংগ্রেসের নিষেধাজ্ঞা অমান্য করে মুসলিম লীগের সাথে জোট বাঁধার সিদ্ধান্ত নেন। এই চুক্তির ফলে কলকাতার মেয়র নির্বাচিত হন মুসলিম লীগের আব্দুর রহমান সিদ্দিকী। বিনিময়ে মুসলিম লীগ কথা দেয় যে তারা সুভাষের ফরওয়ার্ড ব্লকের জাতীয়তাবাদী কর্মসূচিগুলোকে সমর্থন করবে। একজন কংগ্রেসের নেতা বা একজন মুসলিম লীগ নেতার পক্ষে কি তখন এই জোট মেনে নেওয়া সম্ভব ছিল? সমাজ কি এটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি হিসেবে দেখেছিল, নাকি সুবিধাবাদী রাজনীতি? জিন্নাহ তখন দিল্লি আর বোম্বে নিয়ে ব্যস্ত, কিন্তু বাংলার রাজনীতিতে এই প্যাক্ট তার কাছে ছিল এক বড় ল্যাবরেটরি। তিনি দেখতে চেয়েছিলেন মুসলিম লীগ এককভাবে কোনো বড় নেতাকে ছাড়াই কোনো শক্তিশালী হিন্দু গোষ্ঠীর সাথে দর কষাকষি করতে পারে কিনা। জিন্নাহ তার অনুগত নেতা MAH ইস্পাহানিকে বলেছিলেন, সুভাষের সাথে কাজ করো। সে জওহরলালের মতো আদর্শবাদী নয়, সে একজন প্র্যাকটিক্যাল মানুষ। সে বোঝে যে মুসলিমদের বাদ দিয়ে ভারতে কোনো রাজনীতি সম্ভব নয়। এই জোট কেবল খাতা কলমেই সীমাবদ্ধ ছিল না। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা হলওয়েল মনুমেন্ট, যা ছিল ব্রিটিশদের মন গড়া অন্ধকূপ হত্যার এক কলঙ্কিত প্রতীক, সেটি সরানোর দাবিতে হিন্দু ও মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামে। মুসলিম লীগের মুখপাত্র স্টার অফ ইন্ডিয়া তখন লিখছে, কলকাতার রাজপথে আজ হিন্দু ও মুসলিমদের রক্ত মিশে যাচ্ছে। সুভাষ বোস এবং মুসলিম লীগের এই ঐক্য ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই ঐক্য কংগ্রেসের সহ্য হলো না। জওহরলাল নেহরু সুভাষকে এক দীর্ঘ চিঠিতে লিখলেন, আপনি সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়ে ভারতের ধর্মনিরপেক্ষ আন্দোলনকে ধ্বংস করছেন। সুভাষ উত্তর দিয়েছিলেন, আমি যখন লড়াই করছি তখন আপনারা কেবল তত্ত্ব কথা বলছেন। মুসলিম লীগকে দূরে ঠেলে দিলে তারা দেশভাগের দিকেই এগোবে। আমি তাদের মূল ধারায় ফিরিয়ে আনতে চাই। নেহরুর আদর্শ নাকি সুভাষের বাস্তবতা, সেদিন কে বেশি ঠিক ছিলেন বলে আপনাদের মনে হয়? 1940 সালের 22শে জুন সুভাষ বসু বোম্বেতে জিন্নাহর বাড়িতে গেলেন। 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সুভাষের প্রস্তাব ছিল, আসুন আমরা একসাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি এবং ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করি। জিন্নাহ জানতেন সুভাষের হাতে তখন কংগ্রেসের সমর্থন নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, সুভাষবাবু, আমি আপনার সাহসের প্রশংসা করি, কিন্তু আপনি আগে কংগ্রেসের সমর্থন নিয়ে আসুন। আমি কোনো বিদ্রোহী নেতার সাথে সারা ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারি না। এই বৈঠকের কয়েক মাস পরেই সুভাষ বসুকে গৃহবন্দী করা হয় এবং 1941 জানুয়ারিতে তিনি মহানিষ্ক্রমণ করেন। তার অন্তর্ধানের সাথে সাথেই বোস লীগ প্যাক্ট ভেঙে যায়। বাংলার রাজনীতিতে আবার সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক অমলেন্দু দে তার গবেষণায় এক মর্মস্পর্শী প্রশ্ন তুলেছেন, যদি সুভাষ বসু ভারতে থাকতেন তবে জিন্নাহর পাকিস্তান দাবির তীব্রতা কি তিনি কমিয়ে দিতে পারতেন? 1940 সেই ক্যালকাটা প্যাক্ট কি হতে পারত অখণ্ড ভারতের নীল নকশা? সুভাষ বসু এবং মোহাম্মদ আলী জিন্নাহ উভয়ই চেয়েছিলেন ব্রিটিশদের তাড়াতে, কিন্তু একজনের পথ ছিল সাম্য ও ঐক্যের, অন্যজনের পথ ছিল অধিকার ও বিভাজনের। 1940 সালের সেই সংক্ষিপ্ত জোট আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ঊর্ধ্বে উঠেও দেশপ্রেমিকরা কখনো কখনো অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিলেন।
ইতিহাস কি জিন্নাকে ভুল বুঝেছে নাকি সুভাষকে সঠিক সুযোগ দেয়নি? 1940 সালের সেই জোট সফল হলে আজকের ভারত, পাকিস্তান আর বাংলাদেশ কি একটি দেশ থাকতো? আপনার মতামত কমেন্টে জানান। ইতিহাসের এমন অজানা সত্য জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। জয় হিন্দ।